আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত পাঠ্য বইয়ের নতুন একটা অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে দৈর্ঘ্যমাপী, যেটি তোমাদের বইয়ের 138 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তোমরা সবাই তোমাদের মূল পাঠ্য বইটি বের করবে। দেখো সবাই, এখানে কিছু রিডিং লেখা আছে। আমরা লেখাগুলো একটু পড়বো এবং অধ্যায়টা সম্পর্কে সার্বিক ধারণা নিব। আমি লেখাগুলো পড়ছি, তোমরা সবাই ধরো। আমি প্রত্যেকটা লেখা তোমাদের বুঝাই দেব। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা ভিডিওটা দেখার পরে যার যেখানে সমস্যা সেটা আমাদেরকে জানাবে, এবং আমরা তোমাদেরকে পরবর্তীতে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শুরুতেই দেখো কি লেখা আছে। দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই আমাদের মাপযোগ করতে হয়। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে মানে প্রতিদিন অনেক কাজ করি। কাজ করার ক্ষেত্রে আমরা অনেক কিছু মাপযোগ করি, মানে মাপি। তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, রশি, বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো, তখন দোকানদার তোমাদের চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন। আমরা বাজারে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করি, চাল, ডাল, তেল, লবণ, আরো বিভিন্ন বাজার। ঠিক আছে, এরপরে আরো বেশ কিছু কথা বলছে, রশি, তার। ঠিক আছে, এগুলো বলার কারণ আছে, এগুলো বলার কারণ আমি এখন বুঝিয়ে দিব তোমাদের। যেমন দেখো, এই জিনিসগুলো যখন আমরা কিনি, কোনো জিনিসই কিন্তু আমরা না মেপে কিনি না, বা দোকানদার আমাদেরকে না মেপে দেন না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একইভাবে মাপা হয় না। ঠিক আছে, যেমন আমরা যদি চাল মাপি, চাল আমরা সাধারণত দেখি কিভাবে, দাড়ি পাল্লা, বা এখন যে ডিজিটাল পাল্লা বিদ্যুতের মাধ্যমে চলে, ঠিক আছে, বা ব্যাটারির মাধ্যমে চলে, সেই পাল্লায় মাপা হয়। ঠিক আছে, কিন্তু তুমি যখন একটা রশি মাপতে যাবা, রশি কিন্তু আমরা দাড়ি পাল্লায় মাপি না। ঠিক আছে, সেটা কিন্তু অন্যভাবে, ঠিক আছে, ফুট বা মিটার, ঠিক আছে, বা হাত দিয়ে মাপা হয়। এরপরে আমরা যখন পানি বা তেল মাপতে যাই, ঠিক আছে, তখন কিন্তু আবার এটা অন্যভাবে মাপা হয়, তরল পদার্থ অন্যভাবে মাপা হয়। যেমন সামনে বিস্তারিত আরো লিখছে। আর এই মাপজোকের বিষয়টাই আমরা পরিমাপ বলে থাকি। তাহলে পরিমাপ কাকে বলে? এই যে আমরা দৈনন্দিন জীবনে যত কিছু মাপজোক করি, এই ব্যাপারটাকেই বলা হয় পরিমাপ। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে তোমার সকল ধরনের জিনিসপত্র এককভাবে মাপেন না। যেমন চাল, ডাল মাপের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন, দড়ি বা বৈদ্যুতিক তার মাপের সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না। আমি একটু আগে যে কথাটি বলছি, যে সকল বস্তু বা সকল জিনিস একইভাবে মাপযোগ করা হয় না। বস্তু আকারে মানে বস্তু অনুসারে সেই বস্তু ওই ভিন্ন ভিন্ন ভাবে মাপা হয়। ঠিক আছে, এরপরে খেয়াল করো। আর এই সকল আদর্শ পরিমাপের সাথে তুলনা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি। এই আদর্শ পরিমাণটি একক নাম পরিচিতি। আবারও বলতেছি, এই আদর্শ পরিমাণটি একক নামে পরিচিত। এরপর দেখো, তোমাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে এই পরিমাপ ব্যবস্থার প্রয়োজন হলো কেন। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে এই যে আমরা মাপযোগ করি, এইটার প্রয়োজন কেন হয়েছে? এই মাপযোগ না হলেই তো হইতো। ঠিক আছে, কিন্তু তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো, এই মাপযোগ ছাড়া তুমি যদি কোনো জিনিস কিনতে যাও, যেটা আমি শুরুতেই বলছিলাম, তোমাকে কি দোকানদার মাপযোগ ছাড়া দিবে না? কারণ তাতে হয়তো তার লস হবে বা তোমার লস হবে, মানে হয়তো বিক্রেতার লস হবে বা ক্রেতার লস হবে। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝলাম। এরপরে কোন জিনিস ধরো, তোমাদের ক্লাসে বেঞ্চ আছে, তোমাদের ক্লাসে টেবিল আছে, ঠিক আছে, আমরা শুরুতে যে টেবিল আছে, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু মাপযোগ দিয়ে বানানো হয়। কারণ ধরো তোমাদের ক্লাসে দৈর্ঘ্য আছে 10 ফিট, ঠিক আছে, সেখানে যদি তুমি
তার থেকে বড় একটা টেবিল দিতে চাও, তো সেটা কখনোই বসবে না, ঠিক আছে। এই জন্য এরপর যদি তার থেকে বড় বেঞ্চ দিতে চাও, সেটা কখনোই বসানো যাবে না। যার কারণে প্রত্যেকটা জিনিস মেপে তারপরে আমাদেরকে কাজ করতে হবে। দেখো একটু চিন্তা করে বলো তো, পরিমাপ পদ্ধতি যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম সঠিক মাপে তোমার জামা তৈরি করে দিতে পারতেন? এই যে এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, দেখো যে মাপজোকের ধারণা যদি সৃষ্টি না হইতো তাহলে তোমার এখন গায়ে যে জামাটা, ঠিক আছে, বা টি শার্ট বা পাঞ্জাবি, ঠিক আছে, আমরা পরনে যে প্যান্ট পরি, সেগুলো কি সঠিকভাবে মাপজোক করে বানানো যেত? অবশ্যই যেত না। দেখা যাচ্ছে দড়ি যদি বিনা মাপে বানাইতো তাহলে দেখা যাচ্ছে তোমার হাতাটা এই এখন যা প্রয়োজন তার থেকে বেশি লম্বা হয়ে যাইতো, ঠিক আছে, বা লম্বায় তোমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি হয়ে যাইতো, ঠিক আছে। এরপরে তোমার আমার ধরো এখানে বুক মোটা যতটুকু তার থেকে কম হয়ে গেলে সেটা তুমি পড়তেই পারতে না, বেশি ঢোলা হয়ে গেলে দেখতে অসুন্দর লাগতো। তাহলে এই জন্যই এই সার্বিক বিষয় চিন্তা করেই আর কি মানুষ অনুভব করছে যে না, মাপজোকের প্রয়োজন আছে, তখনই মাপজোক চালু হয়। আর এটা চালু হয় তোমার সেই সুপ্রাচীন কাল থেকেই, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এটা চালু হয়, ঠিক আছে। আমরা একটু সামনে গেলে আরো বিস্তারিত দেখবো। আচ্ছা, তারপরে দেখো আবার পরিমাপ প্রক্রিয়া আছে দেখেই তো তুমি বলতে পারো তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কত। এই যে আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমরা অনেকেই বলি যে আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব 100 মিটার বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, ঠিক আছে, এরকম আমরা কিন্তু বলি। আমি কিন্তু এরকম বলি না যে আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 1 কেজি, এরকম তো বলি না, ঠিক আছে। তাহলে ওই যে আমি আগে বলছিলাম যে আমাদের মাপের জন্য মানে ভিন্ন ভিন্ন বস্তুর জন্য এক এক ধরনের মাপ, ঠিক আছে, সব বস্তুর জন্য একই মাপ আমার এখানে চলবে না। আরো মজার কথা কি জানো, মানব সমাজের একদম শুরু থেকেই মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়ার সৃষ্টি করেছে। যেটা যে কথা আমি একটু আগে বলছি যে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তোমার এই পরিমাপ ব্যবস্থা শুরু হয়েছে। পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা এবং সম্ভবত ইসলামের অধিবাসীদের মাধ্যমে, ঠিক আছে। এখানে কিছু অধিবাসীদের কথা বলছে যে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা এবং সম্ভবত ইসলাম এর অধিবাসীদের মাধ্যমে। দৈর্ঘ্য পরিমাপের অতি প্রাচীন এককটি আসে মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত একক কিউবিট থেকে। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি যে দৈর্ঘ্য পরিমাপের, আমরা যে দৈর্ঘ্য মাপি, আমাদের অধ্যায়টার নামই কিন্তু দৈর্ঘ্য মাপি। তো এই দৈর্ঘ্য মাপির কথাটা কোথা থেকে আসছে, কিভাবে সূচনা হয়েছে? পরিমাপের অতি প্রাচীন এককটি আসে মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত একক কিউবিট থেকে। এই কিউবিট শব্দটা থেকে মানে এই দৈর্ঘ্যমাপী দৈর্ঘ্য শব্দটার উৎপাদন হয়েছে। আমরা এখন যেভাবে মিটার ব্যবহার করি তারা ব্যবহার করত কিউবিট। তাহলে আমরা এখন যেই কথাটাকে মিটার বলি তখন তারা সেই কথাটাকে বলতো কিউবিট হিসেবে। আমরা বলতে পারি যে প্রাচীন সময়ের যে কিউবিট শব্দটা, সেই শব্দটাকে যদি এখন কনভার্ট করা হয় সেটার শব্দটা হয়ে যাবে এখন মিটার। কিউবিট শব্দের সমার্থক শব্দ আমরা বলতে পারি মিটার। দেখো ছবিটি একটু ভালো মতো খেয়াল করে দেখলে বুঝতে পারবে মিশরীয়রা কিভাবে হাতের মাধ্যমে দৈর্ঘ্য মেপে ফেলতো। তোমার পাঠ্য বইয়ে আমরা এখন যেখানে রিডিং করতেছি সেখানে একটা চিত্র দেওয়া আছে, সুন্দর করে দেখো। চিত্রে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে। এখানে দেখো তোমার আমাদের বুক থেকে একদম এই হাত পর্যন্ত বুঝাইছে, এখানে হচ্ছে 2 কিউবিট। এই বুক থেকে এই হাতের এই মাথা পর্যন্ত এখানে বুঝাইছে 2 কিউবিট। আবার আমাদের এই যে হাতের কনুই আছে, এই কনুই থেকে এই হাতের মাথা পর্যন্ত এখানে বুঝাইছে 1 কিউবিট, ঠিক আছে। এরপরে এই যে একটা আঙুল দেখিয়ে বলছে এখানে আছে কি 1 ডিজিট, ঠিক আছে, 1 ডিজিট, দুইটা হলে 2 ডিজিট, ঠিক আছে। এরপরে দেখো আমাদের পা একদম পায়ের গোড়ালি থেকে একদম নখের মাথা পর্যন্ত এখানে বুঝাইছে 1 ফুট, এখানে বুঝাইছে 1 ফুট। এই ফুটের পরিমাপের সাথে কিন্তু আমরা
খুব বেশি পরিচিত, কারণ আমরা সবাই প্রত্যেকেই স্কেল ব্যবহার করি। এক একটা স্কেলে কিন্তু মাপ দেওয়া থাকে, ঠিক আছে, ইঞ্চি আকারে দেওয়া থাকে। সেই 12টা ইঞ্চি মিলে 12 ইঞ্চিতে হয় 1 ফুট, 12 ইঞ্চিতে হয় 1 ফুট। তুমি যদি তোমার স্কেলটা হাতের কাছে থাকে, প্রয়োজনে তুমি আরেকবার চেক করে নিতে পারো। ওকে, তাহলে এরপর দেখো সাধারণত কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে মধ্যাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত। যে কথাটা আমি আগে বলছি যে কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে একদম মধ্যাঙ্গুল, একদম যে আমাদের মধ্যে যে আঙ্গুলটা আছে, ঠিক আছে, এই আঙ্গুলের একদম মাথা পর্যন্ত, ঠিক আছে, এই থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এটাকে বলা হয়তো 1 কিউবিট। এরপরে এটা আরো বিভক্ত ছিল বিঘত বা কনিষ্ঠাঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত অর্ধেক কিউবিট। এগুলো আমি একটু বুঝাই বলছি। আমরা এই যে এই 1 কিউবিটকে আবার সমান দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে আমাদের এই যে হাতের এই আঙ্গুলের এই যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে এই কনুই আঙ্গুলের মাথা পর্যন্ত, এইটাকে বলা হয় অর্ধ কিউবিট, মানে 1 কিউবিটের অর্ধেক, ঠিক আছে, 1 কিউবিটের অর্ধেক। এরকম দুইটা অর্ধেক মিলে আমরা যদি এরকম মাপি, দেখো এরকম দুইটা অর্ধেক মিলে হয় 1 হাত। আর আগেই আমরা জেনেছি যে 1 হাত সমান 1 কিউবিট। তাহলে আমরা বলতে পারি যে 1 বিঘতে হয় অর্ধ কিউবিট বা 1 কিউবিটের অর্ধেক, ঠিক আছে। এরপর দেখো আবার সময় মাপা হতো সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রকৃতির বস্তুর পর্যায়কালের মাধ্যমে। আমি আবারও বলতেছি, সময় মাপা হতো সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে। মাটি বা ধাতুর তৈরি পাত্রের ধারণ ক্ষমতা মাপার দরকার হলে সেগুলো শস্যের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো এবং এভাবে আয়তন মাপা হতো। মাটি বা ধাতুর তৈরি পাত্রের ধারণ ক্ষমতা মানে একটা ধাতু বলতে আমরা এখানে লোহা, তামা, পিতল এগুলোকে বুঝি, অথবা মাটি দিয়ে যদি কোনো একটা পাত্র বানানো হইতো, সেই পাত্রটার ধারণ ক্ষমতা মানে পাত্রটা কতটুকু বস্তু ধারণ করতে পারে সেটা মাপা হয়তো কিভাবে, বিভিন্ন শস্যের বীজ দিয়ে পূর্ণ করে, ঠিক আছে। ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হবার পর শস্য ও পাথরের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো। তাহলে ওজন মাপার পদ্ধতি যখন আবিষ্কৃত হয়, তারপর থেকে শস্য ও পাথরের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো। এই পাথর থেকে কিন্তু আমাদের এখন যে আমরা যে পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতে গণিত বইয়ের শেষের দিকে যেমন বাটখারা পড়েছি, ঠিক আছে, বা কাগজের নোট পড়েছি, ওই বাটখারার উদ্ভব কিন্তু হয়েছে এই পাথর থেকে। এবার দেখো স্বর্ণ বিক্রেতারা যে স্বর্ণ বিক্রয় করে তাতে 18 ক্যারেট, 21 ক্যারেট বা 24 ক্যারেট লেখা থাকে। তোমরা জেনে অবাক হবে, সোনা পরিমাপের ক্যারেট এককটি উদ্ভব হয়েছিল ক্যারবের বীজ থেকে। এই স্বর্ণ আবার কিন্তু কেজি, মিটার বা লিটার এই এককে মাপা হয় না, স্বর্ণ মাপা হয় ক্যারেট এককে। এবং এই ক্যারেটটা উদ্ভব কিভাবে হয়েছে, এই ক্যারবের বীজ থেকে, ঠিক আছে, ক্যারব একটা ফল, এই ফলের বীজ থেকে এইটার উদ্ভব হয়েছে। কিন্তু সমস্যা হলো সব মানুষের হাতের মাপ এক নয়, আবার সকল শস্যের বীজ একই আয়তনের হয় না। এই সকল কারণে মানুষ মনে করলো যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট মাপ নির্ধারণ করা প্রয়োজন। দেখো এতক্ষণ যে আমরা শিখলাম যে হাত মাপা হয়, হাত দিয়ে মাপা হয় 1 কিউবিট, এরপরে তোমার বিভিন্ন ধাতু বা মাটির তৈরি পাত্র বীজ দিয়ে মাপা হয়, কিন্তু সকল বীজ কিন্তু একই আকারের হয় না, সকল বীজের ওজন একই রকম হয় না।
বা আমাদের সকলের হাত একই রকম না, ঠিক আছে? যারা যত লম্বা বেশি তাদের হাত তত লম্বা বেশি, আবার যারা যত লম্বা কম তাদের হাতও ছোট, ঠিক আছে? তাহলে সেই হাত, একজন বড় মানুষের হাত আর একজন ছোট মানুষের হাত তো কখনোই একরকম হবে না, তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা, ঠিক আছে? তাহলে এখানে সমাধান কি আসছে দেখো, এ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে এই অধ্যায়ের পরবর্তী অংশে। তাহলে তারা এটারও সমাধান দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে সেটা আমরা জানতে পারবো এই অধ্যায়ের পরবর্তী অংশে, আমরা জানতে পারবো। এবার দেখো, এবার এসো নিচের কাজটি করি। নিচে একটা কাজ দেয়া হয়েছে, তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো, ঠিক আছে? শ্রেণীকক্ষটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলছে, মানে আমার শ্রেণীকক্ষে কি কি আছে সব তুমি এক নজরে ভালো করে একটু দেখে নিবা। আমি যদি তোমাদের একটু সাহায্য করি, আমাদের শ্রেণীকক্ষে কি আছে? একটা বোর্ড আছে, ঠিক আছে? একটা টিভি আছে, একটা টেবিল আছে, কিছু বেঞ্চ আছে, ঠিক আছে? তাহলে এইগুলো, এরপরে তোমাদের রুমে এসি আছে, তাহলে এইগুলো আমাদের রুমে আপাতত আছে। এরপরে এবার শ্রেণীকক্ষটি এর দরজা, জানালা, তোমাদের বসার ও বই খাতা রাখার বেঞ্চ, ঠিক আছে? দেখো আমরা কিন্তু আরো নতুন একটা জিনিস পাইলাম, দরজা পাইলাম, জানালা পাইলাম, ঠিক আছে? বই পাইলাম, টেবিল, ব্ল্যাক ও হোয়াইট বোর্ড ইত্যাদির নাম ও আনুমানিক মাপ লিখে নিচের ছকটি পূরণ করো। নিচে একটা ছক দেওয়া হয়েছে, দেখো তোমাদের বইয়ের ছকটা সুন্দরভাবে দেওয়া আছে, এটা আমাদেরকে পূরণ করতে হবে। দেখো এই কাজটি তুমি তোমার পড়ার ঘরের ক্ষেত্রেও করতে পারো। এখানে বলছি যে তুমি যদি তোমার কাজটা বিদ্যালয়ে বসে না করে তুমি যদি বাসায় বসে করো, তাহলে তোমার পড়ার ঘরে কি কি আছে সেগুলো নিয়ে তুমি এই ছকটা পূরণ করতে পারবা। এবার বলছে ফুট, মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমাদের জন্য সহজ হবে। তাহলে ফুট, মিটার এবং ইঞ্চি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে এই কাজটা আমরা অনেক দ্রুত করতে পারবো। তো এজন্য তোমাদের যেটা প্রয়োজন, ঠিক আছে, আমাদের ফুট, মিটার এবং ইঞ্চি সম্পর্কে কিছু ছোট ছোট নোট আছে বা সূত্র আছে, এগুলো আমি তোমাদেরকে বোর্ডে একটু লিখে দিচ্ছি। এই যেমন এখানে অলরেডি কিন্তু আমরা একটা লিখছি যে 12 ইঞ্চি সমান 1 ফুট, ঠিক আছে? তাহলে এটা বুঝে আমরা আবার নতুন করে লিখি, বেশ কয়েকটা তিন চারটা এরকম আমাদের ছোট ছোট সূত্র আছে, এগুলো যদি আমরা জানি তাহলে অঙ্কটা করতে আমাদের অনেক সুবিধা হবে। আর আমি আগে বলে রাখতেছি, যাদের কাছে ক্যালকুলেটর নাই তারা দ্রুত ক্যালকুলেটর হাতের কাছে নিয়ে নিবা, কারণ যদি এই অঙ্কটা তুমি ক্যালকুলেটর না করে রাফ করে করো তোমার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এজন্য তুমি যদি অঙ্কটা ক্যালকুলেটরে করো তাহলে তোমার সময় অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে? তাহলে আমরা নোটগুলো একটু লিখে নিয়ে দেখো। 1 নম্বরে আমরা লিখব, এই যে এখানে হাতের কথা বলছিল, ঠিক আছে? এরপরে কি ফুটের কথা বলছে, এরপরে ইঞ্চির কথা বলছে, মিটারের কথা বলছে। তাহলে আমরা প্রথমেই লিখি 1 হাত, 1 হাত সমান 1.5 ফুট, ঠিক আছে? তাহলে আমরা এই যে আমাদের 1 হাত 1 কিউবিক, ঠিক আছে, এই থেকে এই পর্যন্ত, এই কনুই থেকে মধ্য আঙ্গুলের একদম মাথা পর্যন্ত এই যে 1 হাত, এই 1 হাত যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে সেটা হবে টোটাল 1.5 ফুট, বা আমরা যদি বলি 1.5 ফুট, ঠিক আছে? 1.5 ফুট হবে। এরপরে 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে লিখবো 1 ফুটে কত ইঞ্চি হয়, যেহেতু আমাদের এখানে ইঞ্চিও দেওয়া আছে। তোমার ছকে দেখো, ছকে কি কি একক দেওয়া আছে, হাত দেওয়া আছে, ফুট দেওয়া আছে, মিটার দেওয়া আছে, ইঞ্চি দেওয়া আছে। তাহলে এই সবগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এরপরে 1 ফুট সমান 12 ইঞ্চি। দেখো 1 হাত সমান
1.5 ফুট বা 1.5 ফুট। এরপরে 1 ফুট সমান 12 ইঞ্চি। এরপরে পরবর্তী সূত্রটা হচ্ছে এরপরে 1 ফুটে এত ইঞ্চি, এরপর আবার 1 ফুটে মিটার, এই ফুটকে আমরা মিটারেও কনভার্ট করতে পারি, ঠিক আছে? খেয়াল করো, 1 ফুট সমান 0.3048 এত মিটার, ঠিক আছে? দেখো তাহলে 1 ফুট সমান 0.3048 মিটার। তোমরা কিন্তু উচ্চারণটা এভাবেই করবা, তোমরা দশমিকের পরে উচ্চারণগুলো অঙ্কগুলো আলাদা আলাদা উচ্চারণ করতে হয়। এখানে তুমি যদি বলো 0.3048, এটা ভুল উচ্চারণ হবে, উচ্চারণটা করতে হবে 0.3048 মিটার। ওকে, এরপরে আমরা পরবর্তী সূত্রে যাই এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ সূত্র। এটা হচ্ছে এবার 1 মিটার, এখানে আমরা মিটার কোথাও ব্যবহার করি নাই, আমরা হাত ব্যবহার করছি, ফুট ব্যবহার করছি, ইঞ্চি ব্যবহার করছি, ঠিক আছে? ইঞ্চি, ফুট থেকে মিটার আসছে, আবার মিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করা যায়, সেটা কত আমরা একটু দেখি। 1 মিটার সমান এটা হবে 39.37 ইঞ্চি। তাহলে সূত্রগুলো আমরা একটু ভালোভাবে আবার দেখে নেই। সূত্র হচ্ছে 1 হাত সমান 1.5 ফুট, 1 ফুট সমান 12 ইঞ্চি, এরপর আবার 1 ফুট সমান 0.3048 মিটার, এরপরে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। ওকে, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিবা, নোট করে নিবা এবং এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে সূত্রগুলা। এটা আমাদের মানে পরবর্তীতে অনেক কাজে লাগবে, আমাদের এই অধ্যায়ে অনেক কাজে এই সূত্রগুলো প্রয়োজন হবে। তাহলে দেখো আমরা আমাদের ছকে চলে যাই। এখন তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের সুবিধার জন্য ছকটা আমি আগেই করে রেখেছি, যাতে আমাদের ক্লাসের টাইমটা বেশি দীর্ঘ না হয়, তাহলে তোমরাও বোরিং হয়ে যাবা এবং অঙ্ক করতে তোমাদের মন বসবে না। এজন্য আমরা আগে এটা সমাধান করে রাখছি। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, এই যে টিভি মনিটরে আশা করতেছি সবাই দেখতে পারতেছো, ঠিক আছে? এরপরে যদি তোমার দেখায় কোনো প্রবলেম হয় বা ক্লিয়ার বুঝতে না পারো, ঠিক আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবা, আমরা আবার তোমাদেরকে এটা পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা প্রয়োজনে এই সমাধানটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের প্রথমেই আমাদের ছকে যেটা দেওয়া আছে যে দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য মাপি দৈর্ঘ্য পরিমাপ। তারপরে এখানে আমাদের 6টা কলাম আছে। প্রথমটা হচ্ছে ক্রমিক নং, তারপরটা হচ্ছে যার দৈর্ঘ্য মাপা হলো, এই যে প্রথমে ক্রমিক নং, তারপরে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম, তারপরে হাত, ফুট, মিটার, ইঞ্চি, হাত, ফুট, মিটার, ইঞ্চি। তাহলে দেখো আমাদেরকে বলছিল যে তোমার ক্লাসে যেসব জিনিসপত্র আছে বা আমাদের আমাদের পড়ার রুমে, তোমার পড়ার রুমে যেসব জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে তুমি একটা একটা ছক পূরণ করবা। তাহলে আমরা প্রথমে কি নিলাম, আমরা পড়াশোনা করতে গেলে আমাদের প্রথমেই বই খাতার প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে আমরা খাতাটা লিখলাম প্রথমে। এই 1 নংয়ে যার দৈর্ঘ্য মাপবো সেটা হচ্ছে খাতা, ঠিক আছে? এখানে একদম এক্সাক্ট মাপটা হবে না, ঠিক আছে? আমরা এখানে আনুমানিক হিসাবগুলো করতেছি, আনুমানিক হিসাবগুলো করতেছি। তাহলে প্রথমটা আমাদের কি আছে, প্রথমটা আছে খাতা। দেখো তাহলে খাতাটা আমরা হাত হিসাবে এটা ধরে নিয়েছি 1 হাত, তাহলে 1 হাতে কত ফুট, 1.5 ফুট। এই দেখো আমার সূত্র, এই যে সূত্রটা কিন্তু এখনই কাজে লেগে গেছে, 1 হাত সমান 1.5 ফুট। তাহলে হাতকে আমরা ফুটে কনভার্ট করলাম, 1.5 ফুট হয়ে গেল। তারপরে আবার এই 1.5 ফুটে কত মিটার, 1.5 ফুটে কত মিটার। তাহলে দেখো আমরা এখানে দেখছি যে
এক ফুটে 0.3048 মিটার। তাহলে দেড় ফুটে কত মিটার হবে? এই যে দেড় বা 1.5 দিয়ে এইটাকে গুণ করে দিলে কিন্তু আমরা আমাদের এই রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমাকে আমি আগে ক্যালকুলেটর নিতে বলেছিলাম। তুমি যদি ক্যালকুলেশন করো এই যে 1 ফুটে যত মিটার আছে সেই তত মিটার দিয়ে তুমি যদি এই যে দেড় কে গুণ করো বা 1.5 কে গুণ করো, তাহলে কিন্তু আমাদের এই যে মিটারটা বের হয়ে যাবে। এখানে রেজাল্ট হয়েছে 0.4572। ঠিক আছে, এরপরে এই মিটারকে আবার আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। মিটারকে আবার আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। দেখো তাহলে এখানে আমরা একটা সূত্র পেয়েছি যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে এখানে আমাদের কত মিটার আছে? এখানে আছে 0.4572 এত মিটার আছে। তাহলে এই মিটারকে আমি এই ইঞ্চি দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, আমার এখানে আছে কত মিটার? 1 মিটারে যেহেতু 1 মিটার 39.37 ইঞ্চি, 1 মিটার 39.37 ইঞ্চি। তাহলে এই 39.37 কে আমি কত মিটার আছে আমাদের এখানে? 0.4572। এই 0.4572 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তাহলে হবে 17.999 ইঞ্চি। 17.999 ইঞ্চি। তুমি যদি এই একটা ভালোভাবে বুঝতে পারো, পরের সবগুলো ঠিক একই নিয়ম। ঠিক আছে, এই জন্য আমি প্রথমে একটা বা দুইটা তোমাদেরকে বুঝাই দেব, বাকিগুলো তুমি তোমার নিজের মতো করে প্রথম দুইটা অনুসরণ করে পরেরগুলো তুমি নিজে নিজে করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এরপর দেখো, আমরা যদি আমাদের রুমে অবশ্যই একটা টিভি থাকে, পড়ার রুমে। আমাদের এই পড়ার রুমে আমরা এই টিভিটার কথাই ধরি। এই টিভিটা আমরা কত হাত ধরে নিছি? 1.5 হাত, 1.5 হাত। তাহলে ফুটের হিসাব করলে এক হাতের যদি 1.5 ফুট হয়, ঠিক আছে, তাহলে এই 1.5 দিয়ে আবার এই 1.5 কে গুণ করে দিতে হবে। কারণ এক হাতে যেহেতু 1.5 ফুট, তাহলে 1.5 দিয়ে আমাকে এই 1.5 কে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে আমরা আমাদের এই যে ফুটের হিসাবটা পেয়ে যাব। ফুটে আছে আমাদের 2.25। আমাদের এখানে রেজাল্ট হয়েছে 2.25। তারপর ঠিক একই ভাবে এখানে যত ফুট হয়েছে, ঠিক আছে, তার সাথে এই যে মিটার একক, 1 ফুটে কত মিটার? এই মিটার যত 1 ফুটে যত মিটার তত দিয়ে এটাকে গুণ করে দিব। এটাকে গুণ করে দিলে আবার আমাদের রেজাল্ট হয়ে যাবে এইটা তখন। ঠিক আছে, তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তুমি সাথে সাথে মিলাই দিবা। এরপরে আবার এইখানে আমাদের কত মিটার হয়েছে? 0.6858 এত মিটার। তাহলে এই মিটারকে এখন আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। এই মিটারকে আমি ইঞ্চিতে কনভার্ট করব। তাহলে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে এত মিটারে কত ইঞ্চি? 39.37 এর সাথে আমরা এই যে এই মিটারটা গুণ করে দিব। এই মিটারটাকে গুণ করে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে তখন 26.999 ইঞ্চি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আমরা ঠিক একইভাবে হিসাব করে নিব। এখানে টোটাল 10টা জিনিসের নাম দেওয়া আছে। খাতার পরে আছে টিভি, প্রথমে খাতা, তারপর টিভি, তারপরে দরজা, তারপরে পড়ার টেবিল, বোর্ড, জানালা, বিছানা, বুকশেলফ, চেয়ার এবং সর্বশেষে পড়ার কক্ষ। দেখো এইখানে যে জিনিসগুলো লেখা আছে সবই কিন্তু আমাদের ক্লাসরুম বা আমাদের পড়ার রুমের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তুমি নিজে নিজে অবশ্যই বাসায় একবার করবা। ঠিক আছে, প্রয়োজনে এই ভিডিওটার হেল্প নিবা। হেল্প নিয়ে তুমি একবার প্রয়োজনে দেখে করো। তারপরে অবশ্যই না দেখে তুমি তোমার বইয়ের ছকটা পূরণ করে ফেলবা। বইয়ের ছক পূরণ করে সেই ছবিটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপলোড করে দিবা এবং আমরা সেটা চেক করব। চেক করে কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমরা সেটা সমাধান করে দিব এবং পরবর্তীতে তুমি তোমার ভুলটা শুধরে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা তোমাদেরকে
একবার একবার যদি না বুঝো প্রয়োজনে একাধিকবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তবুও তোমাকে অবশ্যই টপিকটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে শেষবারের মতো আমি আবারও বলতেছি, তোমার যেটা করতে হবে এই যে সূত্রগুলা, ঠিক আছে, সূত্রগুলো সম্পূর্ণ আয়ত্ত করতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে তোমার বই থেকে আমরা যে রিডিংটুকু পড়লাম, রিডিংটুকু আরো কয়েকবার একাধিকবার তোমার পড়ে তারপরে বুঝতে হবে। এরপরে সর্বশেষ তুমি যেটা করবা, তুমি তোমার বইয়ের ছকটা পূরণ করবা। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো সবাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।